আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঐতিহাসিক নির্বাচনের কোনো আমেজ নেই, উল্টো নিরাপত্তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত সরকার। সরকারের মিত্রদের খুশি রেখে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে তা নিয়ে চিন্তিত পুরো পুলিশ বাহিনী। আর সরকারের মিত্রদের ঘুম হারাম হয়ে যাচ্ছে জোট আর আসন ভাগাভাগি নিয়ে। সরকার, প্রশাসন আর সরকারি মিত্রদের এসব চিন্তা দৃশ্যমান। এসব নিয়ে নিয়মিত গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, তবে পর্দার আড়ালে সরকারের যমুনার যে চিন্তা সেটি একেবারে ভিন্ন কিছু নিয়ে, যারা মাঠে নেই তাদেরকে নিয়ে। মাঠে না থেকেও সরকারের চিন্তা বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। চিন্তা বেড়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মার্কিন সফরের পর। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কাজ করতে গত মে মাসে বিদেশিরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের সুপারিশ করেছিল। সেজন্য সরকারের আইন উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা সফরও করেছিলেন। সে চিন্তায় কেন ভাটা পড়েছে সে বিষয়ে জানতে চেয়েছে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ। সাথে যোগ হয়েছে আরো বেশ কয়েকটি দেশ এবং সংস্থার পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ। আবার গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা হলো, নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রাখায় সহিংসতা আর বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে বহুগুণে, যেটি সামাল দেয়া অসম্ভব হয়ে পড়তে পারে। সাথে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়লে বিদেশিদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে সরকারকে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীরা 18 জানুয়ারির পর ব্যাপকভাবে সক্রিয় হতে পারে। এমন পরিস্থিতিতে দেশে ও বিদেশে নানা তরফ থেকে আওয়ামী লীগকে নিয়ে আসা নানামুখী চাপ নিয়ে এখন সরকারকে ভাবতে হচ্ছে। অন্যদিকে সরকারের 3 মিত্রই চিন্তিত কিভাবে আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের বাক্সে আনা যায়। বলা যায়, মাঠে না থেকে মাঠের অনেকখানি দখলে রেখেছে আওয়ামী লীগ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবচেয়ে বড় দরকার শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু গণমাধ্যমের খবর হলো, ভোটকে ভয় পাচ্ছে পুলিশ। ভোটের দিন স্বাধীন ও চাপ মুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি, শঙ্কা। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, মাঠ পর্যায়ে রাজনৈতিক ও অন্যান্য চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে। সে কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চায় পুলিশ। আবার প্রতিদিনই খুন আর সন্ত্রাসী ঘটনা ঘটছে, যা নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে জনমনে আছে আতঙ্ক। বিশেষ করে সরকারের মিত্ররা গত 17 মাসে পুলিশের উপর যে পরিমাণ মব সন্ত্রাস চালিয়েছে তা নিয়ে চিন্তিত সরকার। অবশ্য সরকারের মিত্ররা আপাতত ব্যস্ত নিজেদের ঘোষিত জোটের ভাঙ্গন ঠেকাতে। ইসলামী ভোট একই বাক্সে আনার ঘোষণা দিয়ে জামাত ইসলামী সহ 8টি দল জোটের ঘোষণা দিয়েছিল। পরে সে জোটে যোগ দেয় সরকারি কিংস পার্টি, এনসিপি, এবি পার্টি ও এলডিপি। এনসিপির যোগ দেওয়ার পরে আসন ভাগাভাগি নিয়ে শুরু হয় জোটের বিবাদ। আসন ভাগাভাগি নিয়ে এই 11 দলীয় জোট যৌথ ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা ভেস্তে গেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, জামাত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায়, তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, 20 জানুয়ারি হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হলো ফেব্রুয়ারির 12 তারিখ। ফেব্রুয়ারির 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জামাত ইসলামী নিজেদের জন্য 109টি আসন রেখে মিত্রদের জন্য 110টি ছেড়ে দিতে চায়। সেখানে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন 50টি আসন চাইছে, কিন্তু জামাত 40টির বেশি আসন ছাড়তে রাজি নয়। সমস্যা আছে মাওলানা মামুনুল হকের সাথেও। আশঙ্কা দেখা দিয়েছে, আসন সমঝোতা না হলে এই জোট থেকে জামাত ছাড়া বেশিরভাগ ইসলামিক দল বেরিয়ে যেতে পারে। দর্শক, এই সব দৃশ্যমান চিন্তার বাইরে সরকারকে সামাল দিতে হচ্ছে অদৃশ্যমান একটি বিষয়কে। সেটি হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ। গত বছরের 12 মেতে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, দলটি যদি নিষিদ্ধ থাকে তাহলে তার ভোটাররা কি করবে, এসব নিয়ে বহু আলোচনা হয়েছে। সবশেষ বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন 4 ব্রিটিশ এমপি। তারা বলেছেন, সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। হাউস অব কমন্সের এই 4 এমপি হলেন
পপ ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জেস আতওয়াল এবং ক্রিস ল। বিবৃতিতে তারা বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, কিন্তু এমন পরিস্থিতিতে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে। এই 4 ব্রিটিশ এমপি বলেছেন, মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট দিতেই যাবেন না। বিবৃতিতে বলা হয়, সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার উচিত হয়নি, যারা কিনা নিজেরাই অনির্বাচিত। দর্শক, এর আগে ব্রিটিশ, আমেরিকান ও অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা এমন চিঠি দিলেও অধ্যাপক ইউনূস তার আগের অবস্থানে অনড় ছিলেন, যে অবস্থানটি তিনি প্রকাশ করেছিলেন 2024 সালের 30 অক্টোবর। ওই দিন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে। তবে একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আমেরিকা সফর অধ্যাপক ইউনূস ও তার পরিষদকে চিন্তায় ফেলেছে। 8 থেকে 12 জানুয়ারি আমেরিকা সফর করেন খলিলুর রহমান। সেখানে অ্যালিস্টার হুকার ও পল কাপুর সহ তিনি বেশ কয়েকজন মার্কিন শীর্ষস্থানীয় কর্মকর্তার সাথে বৈঠক করেন। জানা গেছে, সেসব বৈঠকে মার্কিনীদের পক্ষ থেকে 7টি বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে আনা হয়। সেই 7 বিষয়ের মধ্যে একটি হলো আওয়ামী লীগ ও সামনে নির্বাচন। জানা গেছে, ওই বৈঠকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়টি আলোচনায় উঠে আসে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়। খলিলুর রহমানের পক্ষ থেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি জানানো হলে মার্কিন কর্মকর্তা প্রত্যুত্তরে বাংলাদেশের 17টি জঙ্গি সংগঠনের সদস্যদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয়। প্রশ্ন রাখা হয়, জেল পলাতক জঙ্গি সংগঠনের নেতারা প্রকাশ্যে কর্মকাণ্ড চালাচ্ছে কিভাবে? দর্শক, গত বছরের মে মাসে বিদেশি বেশ কয়েকটি দেশ ও সংস্থার পক্ষ থেকে সরকারকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। 10 মে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, এই কমিশন গঠন করবে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের কমিশন গঠন করার জন্য দক্ষিণ আফ্রিকার কথা স্মরণ করা হয়। কারণ 1995 সালে সর্বজন শ্রদ্ধেয় আর্চ বিশপ ডেসমন্ড টুটুর নেতৃত্বে সেখানে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হয়, তার অনুসৃত প্রক্রিয়া, পদ্ধতি, বিধিবিধান সবই আদর্শ ও অনুসরণযোগ্য বলে সারা পৃথিবীতে মান্যতা পেয়েছে। এরপর কিভাবে এই কমিশন গঠন করা যায় সে অভিজ্ঞতা নিতে দক্ষিণ আফ্রিকায় যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কিন্তু সফর থেকে ফিরে তাদের সে পথে আর আগাতে দেখা যায়নি। অবশ্য তার আগেই বিদেশিদের চাপ সামলানোর জন্য অধ্যাপক ইউনূস কয়েকটি বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে বলেন, আওয়ামী লীগ নির্বাচন করবে কি না সেটি তাদের সিদ্ধান্ত নিতে হবে। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, তার দল নির্বাচনে অংশ নিতে চায়। 13 জানুয়ারি সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক অ্যালবার্ট গম্বিস ও মরস্টান। তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের বিষয়ে জিজ্ঞাসা করেন। অধ্যাপক ইউনূস অবশ্য বলেছেন, এই কমিশন করা যেতে পারে, তবে এখন নয়। এটি না করার দায়ভার তিনি চাপিয়েছেন আওয়ামী লীগের উপর, কারণ আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি। সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের সাথে বৈঠকে মার্কিন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপক অসন্তুষ্টির কথা জানিয়েছেন। বিশেষ করে সরকার সমর্থকদের মব সন্ত্রাসের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে পরোক্ষভাবে দায়ী করা হয়। সাথে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বিরাট প্রশ্নের মুখে পড়তে পারে বলে জানান মার্কিন কর্মকর্তারা। খলিলুর রহমানের ওই সফরের পর থেকে অধ্যাপক ইউনূস ও তার পরিষদের চিন্তা অনেকখানি বেড়েছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি কূটনীতিকদের যে টুইস্টেড গ্রুপ, সেটির কর্তৃত্ব অনেকখানি ব্রিটিশ ও মার্কিনীদের হাতে। আবার ভারতের পক্ষ থেকেও অনেক দিন ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে।
ফলে শেষ পর্যন্ত ঐতিহাসিক নির্বাচন নিয়ে বিদেশিদের সমর্থন যদি পাওয়া না যায়, সেটি নোবেল বিজয়ী ইউনূসের জন্য একটা বড় ধাক্কা। এমন চিন্তার সাথে যোগ হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা। গোয়েন্দা রিপোর্টগুলো বলছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ 18 জানুয়ারির পর থেকে মাঠে নামতে পারে। বিশেষ করে আগের মতো জটিকা মিছিল শুরু করলে জনমনে ভোট নিয়ে শঙ্কা আরো বাড়তে পারে। অন্যদিকে সরকারের মিত্রদের চিন্তা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশের 2026 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের অনেকেই। দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ের জোর তৎপরতা দৃশ্যমান হচ্ছে। এজন্য স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা ও হয়রানি থেকে রক্ষার ও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে দলটির ভোটারদের সমর্থন আদায়ে নানা কৌশল ও তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীদের। এরই মধ্যে আওয়ামী লীগকে নিয়ে জামাত ও বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। দর্শক, যমুনা ও তার মিত্রদের এমন নানামুখী চিন্তা ও চিন্তার পরিধি সামনের দিনগুলোতে আরো বাড়বে এমন আভাসই দিচ্ছে একাধিক সূত্র। 12ই ফেব্রুয়ারির নির্বাচন যখন হতে আর একটা মাসও বাকি নেই, তখন হঠাৎই বাজারে জোর ঘুরতে শুরু করেছে কেয়ারটেকার সরকারের গল্প। বাংলাদেশের নির্বাচনী সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার অতি সম্প্রতি এই দুদিন আগে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ এক কমিশনের প্রধান হয়ে বা অন্তর্বর্তী সরকারের অন্যতম অংশীদার হয়ে হঠাৎ এমন কথা কেন বললেন তিনি? এই প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এজন্য যে 12 ফেব্রুয়ারির নির্বাচনের ঠিক আগে এমন প্রসঙ্গ আলোচনায় উঠে আসার পশ্চাতে রাজনীতির যে কোনো ভূমিকা নেই এমন কি কখনো হতে পারে? কেন হঠাৎ বদিউল আলম মজুমদার সাহেবের এই ঘোষণা? কার বা কাদের চাপে বা কাদের হয়ে এমন কথা বলছেন তিনি? সেই বিষয়টা আলোচনা করা যাক। দেখা যাক প্রথমে যে বদিউল আলম মজুমদার তিনি ঠিক কি বলেছেন। সাম্প্রতিক 2-1 দিনে বদিউল আলম সাহেব যেসব বক্তব্য আলোচনায় এসেছে, তার যেসব বক্তব্য, সেগুলো আসলে দুটি আলাদা প্ল্যাটফর্মে, এক জায়গায় হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে এমন নয়। দুটো আলাদা জায়গায় তিনি বক্তব্য রেখেছেন, কিন্তু একটা কথাই বলেছেন, একই রাজনৈতিক লাইন ধরে তিনি বলেছেন। প্রথমটা বরিশাল বিভাগীয় সংলাপ, সুজন যে সংগঠন সে আয়োজিত বরিশালে সুজনের বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সার্বিকভাবে নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠেছে, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাঠামোগত পরিবর্তন দরকার। আর সেই প্রেক্ষাপটে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে নির্বাচনী প্রক্রিয়া ট্র্যাকে উঠেছে বটে, তবে রাজনীতিবিদ ও মনোনীত প্রার্থীদের আচরণের উপরেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনেকাংশে নির্ভর করছে। নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আবার একবার বলছি কথাটা, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। দ্বিতীয়, তিনি কোথায় বলেছেন? ঢাকার শ্রীলাভ মিলনায়তনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার সংলাপ। এই বিষয়ে এখানে তিনি একই রকমের কথা বলেন। একদিকে জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাবের গুরুত্ব, অন্যদিকে
সুষ্ঠু নির্বাচনের কাঠামোগত শর্ত। সেখানে তার মূল কেয়ারটেকার সংক্রান্ত লাইনটি এরকম, তিনি বলেছেন, আমরা বলেছি যে নির্বাচন কমিশনকে সক্রিয় হতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে, নির্বাচনী এবং রাজনৈতিক অন্ধকারের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে, একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে হবে। খেয়াল করলেন কি বলেছেন? একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে হবে, না হলে কি হবে? তাহলেই সুষ্ঠু নির্বাচন হবে। তার মানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে না এলে সুষ্ঠু নির্বাচন হবে না। কি বুঝছেন? এই আলোচনাতেই বদিউল আলমের পরিচয় করিয়ে দেয়া হয়েছে কি বলে জানেন? অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং সুজনের সম্পাদক হিসেবে। আরে বদিউল আলম কোনো রামাশ্যামা যদু মধু বা ফজর আলী গজব বিশ্বাস নয় যে তিনি কি বললেন তাতে কিছু যায় আসে না। তিনি সরকারের একেবারে ভেতরের লোক। যখন সরকারের ভেতরে থাকা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে এমন কথা বেরিয়ে আসে, তখন তার একটা আলাদা ওজন থাকে, এটা মানতেই হয়। এটাও মানতে হয় সরকারের কোনো না কোনো মহলে বিষয়টা চর্চার মধ্যে আছে। এমনকি চর্চা যে আছে, এই বিষয়ে চর্চা যে হচ্ছে, সে তো মোহাম্মদ ইউনূস পর্যন্ত স্বীকার করেছেন দুদিন আগে। সফররত 2 মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠকের পর ইউনূস নিজে বলেছেন, আওয়ামী লীগ ভুল স্বীকার করে নিলে রিকনসিলিয়েশন সম্ভব। অর্থাৎ আওয়ামী লীগ যদি বলে তারা ওই সব ফ্যাসিস্টের কাজ করেছে বলে ভুল স্বীকার করে, তাহলে রিকনসিলিয়েশন, তাদেরকে ক্ষমা করা, তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে ক্ষমা করে দেওয়াটা সম্ভব। এবং এই ক্ষমা করার কি পরিণাম? সেটা হচ্ছে ভোটে তাহলে আওয়ামী লীগকে অংশ নিতেও দেওয়া হতে পারে। হঠাৎ ভোটের মুখে এসে ইউনূসের মুখে আওয়ামী লীগের এই চর্চা কেন? এই চর্চা? এর দুটো কারণ, দুরকম। একটা কারণ, কেয়ারটেকার সরকার গঠনের কথা তুলে 12ই ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে দেওয়া যায়। জামাত ও এনসিপি এত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত করার বিরোধী। তাদের দলে আছেন স্বয়ং ইউনূস ও তার সহ উপদেষ্টাগণ। নির্বাচিত না হয়েই তারা আরও 5, 10 বা 50 বছর ক্ষমতায় থাকতে আগ্রহী। এটা আমার কথা নয়, বলেছেন স্বয়ং ইউনূস। সুতরাং 12 ফেব্রুয়ারির নির্বাচন বাতিল বা স্থগিত হলে তাদের এই মুহূর্তে গদি ছাড়ার প্রশ্ন উঠবে না। কেয়ারটেকার সরকার তারপরে গঠিত হলে তবে আসবে গদি ছাড়ার প্রশ্ন। আর এখানেও বড় একটা সম্ভাবনা আছে। যদি পর্দার পেছনে ইউনূস সাহেব তার বড় মাঠের বড় খেলোয়াড় পরিচয়ে, আন্তর্জাতিক খেলোয়াড় পরিচয়ে ঠিক মতো খেলতে পারেন, তাহলে নানান অছিলায় কেয়ারটেকার সরকার গঠনের প্রক্রিয়া 2-4 বছর টেনে নিয়ে যাওয়া কোনো বড় ব্যাপার নয়, হতেই পারে। আর নিজেকে তো তিনি ইতিমধ্যে নিরপেক্ষ কেয়ারটেকার সুলভ সরকার বলেই দিয়েছেন, যার জন্য আদালত তার রায়ে, কি চমৎকার রায় আদালতের, কেয়ারটেকার ব্যবস্থা চালু করলো বটে, তবে সেই চালু করা কেয়ারটেকার ব্যবস্থা অনুযায়ী নির্বাচন হবে 2026-এর ভোটে নয়, এর পরের নির্বাচন থেকে। কারণ ইউনূস তো নিজেকে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের মতোই বলেছেন। সুতরাং কেয়ারটেকার সরকারের ফ্যাকড়া তুলে নির্বাচন স্থগিত হলে ইউনূস, জামাত, এনসিপি ইত্যাদি সরকারপন্থী দলগুলোর খুব সুবিধে, তারা ক্ষমতায় থাকবে। আর জেতার জন্যে এখন ওইসব ব্যালট পেপার নিয়ে, পার্টিকুলারলি ওই যে পোস্টাল ব্যালট নিয়ে যেসব কর্মকীর্তির খবর পাওয়া যাচ্ছে, এবং যেভাবে ভোটে বুথ দখল করে ভোট হবার কথা ভাবা হচ্ছে, সেটা তো শেখ হাসিনার আমলের চেয়েও আরও খারাপ জায়গায়।
তো এটা হলো একদিকের গল্প, কেন চাইছে কেয়ারটেকার সরকার। এর বাইরে আরেকটা গল্পও আছে, সেটা হলো বিশ্ব রাজনীতির চাপ। 13 জানুয়ারি 2026 তারিখে যুক্তরাজ্যের 4 জন প্রভাবশালী এমপি বব ব্ল্যাকম্যান, জিম স্যানন, জাস আথওয়াল, ক্রিস ল এরা একটা যৌথ বিবৃতি প্রদান করেছেন। তারা বাংলাদেশে 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সহ প্রধান দলগুলোর অনুপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং একে একেবারে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন। অর্থাৎ 12 ফেব্রুয়ারির নির্বাচন অগ্রহণযোগ্য। তাদের আগে আমেরিকার কংগ্রেসেরও বেশ কয়েকজন সদস্য গত 23 ডিসেম্বর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে একই দাবি জানিয়েছেন। বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার দেওয়ার জন্য। নির্বাচন ঘোষণা করে দেওয়ার পর, নির্বাচনের তফসিল ঘোষণা করে দেওয়ার পর, যখন নির্বাচন প্রক্রিয়া বেশ খানিকটা এগিয়ে গেছে, ওই ট্রেন ট্র্যাকে উঠে গেছে, তখন কেয়ারটেকার সরকারের কথা তুলে নির্বাচন এখনকার মতো স্থগিত করে দিলে বলা যাবে, ইউনূস সরকার বলতে পারবে আমরা আন্তর্জাতিক মতামতকে গুরুত্ব দিতে বন্ধ করলাম এই নির্বাচন। তার প্রত্যক্ষ সুবিধা কি? আপাতত ক্ষমতায় থেকে যাওয়া, পরের ব্যাপার পরে দেখা যাবে। আবার দেখুন কি একটা অদ্ভুত ব্যাপার, আওয়ামী লীগও চাইছে নির্বাচন যাতে না হয়, কারণ তারা তো নিষিদ্ধ দল। নির্বাচন হলে তাদের কোনো লাভ নেই। সুতরাং তারা বলছে ভারত বা লন্ডন থেকে শেখ হাসিনা নিয়মিত বিভিন্ন সংবাদ মাধ্যম বা সামাজিক মাধ্যমে বিবৃতি দিচ্ছেন এবং তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্বাচিত এবং তাদের নেওয়া সিদ্ধান্তগুলোকে অবৈধ বলে দাবি করছেন। এবং সেটা ঠিকই। আওয়ামী লীগের দাবি দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নাও এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করো। এই দাবি তুলে আওয়ামী লীগ নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে, কর্মীদের নির্দেশ দিয়েছে বয়কট করো এই নির্বাচন। সুতরাং ইউনূস সরকার যদি নিজের থেকে নির্বাচন বন্ধ রাখে তাহলে সেটা আওয়ামী লীগের চাহিদার সঙ্গে মিলে যায়। নির্বাচন স্থগিত রাখার পেছনে আমেরিকা ও ভারতের চাপ থাকার সম্ভাবনা এড়ানো যায় না। আমেরিকা আসলে কি চাইছে? এই চাওয়া দুরকম। একটা হচ্ছে প্রকাশ্য চাওয়া আর একটি গোপন চাওয়া, একটা মনের কথা আর একটা মুখের কথা। তারা প্রকাশ্যে বাংলাদেশে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, কিন্তু বললাম ওই যে সেটা মুখের কথা। মনের কথা তাদের আওয়ামী লীগের মতো তীব্র জাতীয়তাবাদী দল তাদের স্বার্থ বিরোধী। সুতরাং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন একান্তই যদি হয় হোক, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা আর কী বা বলতে পারে। তাদের আরও মনের কথা। ইউনূসের মতো বোবা কালা পুতুল নিজের স্বার্থে আমেরিকার স্বার্থ দেখবে, শুধু নিজের স্বার্থে এই সরকারকে সরিয়ে দেওয়ার দরকারটাই বা কী? থাকুক না এরা আরও 2-4 বছর। একটু খেয়াল করলে দেখবেন মার্কিন প্রশাসন নির্বাচনের টাইম লাইন নিজেদের থেকে বদলানোর কথা একবারও বলছে না। আলাদা করে 5 জন প্রভাবশালী কংগ্রেসম্যান তারা ইউনূসকে চিঠি লিখে সতর্ক করেছেন। তারা বলছেন পুরো একটা দলকে ব্যান করলে বিপুল ভোটার ডিসএনফ্র্যাঞ্চাইজিস হবে, অর্থাৎ তারা ভোট দিতে আসবে না, এতে নির্বাচনের বৈধতা নষ্ট হবে। ইউনূসের সরকারের ভেতরের মানুষ বদিউল আলম তাই এই সুযোগটা নিয়ে নির্বাচন স্থগনের প্রস্তাব রেখেছেন ঘুরিয়ে, কেয়ারটেকার সরকারের কথা তুলে। বাংলাদেশের নির্বাচনে ভারতের স্টেক যথেষ্ট। ভারত কি চায়? পৃথিবীর সব দেশের আগে ভারত প্রথম দাবি করেছিল বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের। ভারত বহুবার বলেছে যে মোহাম্মদ ইউনূসের অবৈধ ও অনির্বাচিত সরকারের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় বার্তালাপে তারা যাবে না। এখনও যায়ওনি। বাংলাদেশের মানুষের ভোটে যে দল ক্ষমতায় আসবে
তার সঙ্গেই দ্বিপাক্ষিক ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক তৈরি করবে ভারত। এ কথাটা ভারত একবার নয় বহুবার বলেছে, কিন্তু এটা সর্বাংশে সত্যি এমন নয়। এখানেও মুখে আর মনে কিছু আলাদা কথা আছে। আওয়ামী লীগ তাদের ঐতিহ্যগত মিত্রস্থানীয় দল, মিত্র। শেখ হাসিনা দিল্লির অতিথি, এই তুলনায় বিএনপি সেই জায়গাতে তো নেই। তবে হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে বিএনপি, কিন্তু কোনো অবস্থাতেই বিএনপি জামাতকে ভারত সহ্য করবে না। সেজন্যেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে বিএনপির সঙ্গে যোগাযোগ তৈরি করেছে ভারত। কিন্তু তা সত্ত্বেও ভারত চায় নির্বাচন হোক আওয়ামী লীগকে নিয়ে। তার জন্য নির্বাচন যদি পিছিয়ে যায় আপত্তি নেই ভারতের। আর যাই হোক, ফেব্রুয়ারির মধ্যে ভোট করতেই হবে এমন কোনো ডেডলাইন কিন্তু কখনো বলেনি ভারত। আর এসব নানান কারণেই ভোট স্থগিত করার জন্য ইউনূস সরকারের ভেতর থেকেই কেয়ারটেকার সরকারের কথা তুলে দেওয়া হচ্ছে। এটা খুবই সম্ভব 12ই ফেব্রুয়ারির ভোট যে কোনো মুহূর্তে স্থগিত হবার ঘোষণা আসতেই পারে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে তফসিল ঘোষণার পরও নির্বাচন স্থগিত বা পিছিয়ে দেওয়ার ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছিল 2007 সালে, যা ইতিহাসে 1/11 নামে পরিচিত। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটাই সবচেয়ে নাটকীয় ঘটনা। নবম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ সেবার নির্ধারিত ছিল 2007 সালের 22শে জানুয়ারি। তখনকার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। বিরোধী দলগুলোর তীব্র আন্দোলনের মুখে ভোটার তালিকায় প্রায় 1,40,00,000 ভুয়া ভোটার তোলার অভিযোগে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চরম বিতর্ক তৈরি হয় তখন। ফলে 11ই জানুয়ারি 2007 দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। ফলে নির্ধারিত 22শে জানুয়ারির নির্বাচন স্থগিত হয়ে যায়। মাত্র 11 দিন আগে বাতিল হয় সেবারের ভোট। সেই নির্বাচন প্রায় 2 বছর পিছিয়ে যায় এবং শেষ পর্যন্ত 2008 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়। কেয়ারটেকার সরকারের নির্বাচনে, সেখানে আপনারা জানেন শেখ হাসিনা সেই নির্বাচনে যেতেন। তিনি তার নির্বাচনে গড়িমসি করার জন্য নির্বাচন অনুষ্ঠিত করতে ক্রুদ্ধ হাসিনা ক্ষমতায় এসে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধান থেকে তুলে দিয়েছিলেন, এমনি তুলে দেননি। বর্তমানে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দ্বার প্রান্তে আছে বাংলাদেশ, এখানেও সম্প্রতি একটি আংশিক স্থগিতের ঘটনা ঘটেছে। পাবনা 1 এবং পাবনা 2 এর নির্বাচন কিন্তু স্থগিত করেছে নির্বাচন কমিশন, যদিও তারা বাকি 298টি আসনে নির্বাচন হবে বলে চলেছেন এখনও। তফসিল ঘোষণার পর নির্বাচন স্থগিত হওয়া একটি অস্বাভাবিক পরিস্থিতি। সাধারণত 3টি কারণে এটি ঘটে। একটা প্রাকৃতিক বড় দুর্যোগ ছাড়া আর যে 2টো কারণ আছে, এই 2টো কারণই এখানে খাটে। কী কারণ? প্রথমত রাজনৈতিক সংকট বা জরুরি অবস্থা। যদি দেশের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করে এবং রাজপথে বড় ধরনের সহিংসতা তৈরি হয়, যেমনটা হয়েছিল 2007 সালে, তাহলে নির্বাচন স্থগিত হতে পারে। 2024-এ সহিংসতা তৈরির যে অভিজ্ঞতা আছে ইউনূস, জামাত, ছাত্র জনতার, সেই অভিজ্ঞতায় রাজপথে সহিংসতা তৈরি করা তো বাঁয়া হাতকা খেল, এটা হতেই পারে। দ্বিতীয়ত আদালতের নির্দেশনা। যদি আদালত কোনো নির্দেশ দেয় তাহলে সেই অনুযায়ী যদি ভোট স্থগিতের আদেশ দেয় তাহলে ভোট স্থগিত থাকবে। নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা কিন্তু এই মুহূর্তে লম্বিত আছে
এই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকান্ত সমেত কয়েকজন একাধিক রিট করেছেন, যেখানে কেবল একই দিনে নির্বাচন, গণভোট নয় বরং তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। সেই মামলা কিন্তু এখনও লম্বিত। আবার গতকাল হাইকোর্টে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এক মামলা দায়ের করেছেন। মামলায় তিনি দাবি করেছেন লুট হওয়া অস্ত্র, মানে গত বছর 2024-এর জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হওয়া অসম্ভব, সুতরাং অনির্দিষ্টকালের জন্য স্থগিত হোক নির্বাচন। তত্ত্বাবধায়ক ব্যবস্থার সাংবিধানিক অবস্থান নিয়ে আইনি বিতর্কও উঠে গেছে। 2011 সালের 15তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলেও জেনারেল ক্লজেস অ্যাক্ট ও আপিল বিভাগের এর পূর্বতন রায়ের আলোকে কিছু আইনজীবী যুক্তি দিচ্ছেন পুরোপুরি আইন শূন্য হয়নি তত্ত্বাবধায়ক সরকার, তাই নির্দলীয় তত্ত্বাবধায়ক ভিত্তিক ব্যবস্থা চালু করা হোক এবং তারপরে ভোট হোক। এই প্রেক্ষাপটে বদিউল আলমের এবং এই সরকারের তত্ত্বাবধায়ক ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বক্তব্য কেবল রাজনৈতিক নয়, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিতর্কের মধ্যেই এক ধরনের সিভিল সোসাইটি অ্যামিকাস ক্যুরিয়ে স্টেটমেন্ট, যা কোর্ট সরাসরি ব্যবহার করুক বা না করুক জনমত গঠনের চাপ সৃষ্টি করতেই পারে। বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন আইনের নির্দেশে চলে না, চলে সরকারের নির্দেশে। ফলে যে কোনো মুহূর্তে সুপ্রিম কোর্ট যদি মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করার নির্দেশ দেয়, তাহলে 12ই ফেব্রুয়ারি ভোট হবে না। এই ভোটের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব তার কর্মীদের রাজপথে নামার নির্দেশ দিয়েছে। আবার ইউনুস, জামাত, এনসিপি এই ভোট চায় না। ভোটে জেতার জন্য তারা অনেক রকম আজে বাজে কাজ, অন্যায় কাজ করতে হচ্ছে। ভোটই যদি না হয় সে কাজটা আর করতে হবে না। সুতরাং ভোট বানচালের জন্য যদি এক ধরনের অলিখিত জোট হয় 2024-এর জুলাই অভ্যুত্থানের মতো, এবং সেই সিদ্ধান্তকে যদি আওয়ামী লীগ সমর্থন দেয়, অবাক হওয়ার কিছু নেই। তফাৎ হবে এটাই যে সেবারের মতো এবারের ভোটে বিএনপি জামাতের ইউনুসের জোটে থাকবে না। রাজনীতির গতি বড় বিচিত্র, আর রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।